জাস্ট একটা বুলেট, তার থেকেই শুরু হলো বিশ্বযুদ্ধ। ভারত না থাকলে ব্রিটেন জার্মানির কলোনি হয়ে যেত। প্ল্যান ছিল সান ফ্রান্সিসকো থেকে পাটিয়ালা, বেনারস থেকে বেলুর, শিলিগুড়ি থেকে সিঙ্গাপুর একসাথে একটা আপরাইজিং হবে। ফাইনাল প্ল্যানটা ছিল ঢাকা দখল করে নেওয়া। জাপানে যাওয়ার আগে রাসবিহারী তার পকেট ওয়াচটা বিশ্বস্ত ডেপুটি শচীন সান্যালকে দিয়ে যান। 1920 সময় শচীন সান্যাল সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই পকেট ওয়াচটা গিফট করেন ভগৎ সিংকে। Hello and welcome to a brand new episode of Indian Independence and World War I, যেখানে আমরা কথা বলি ভারতের স্বাধীনতা আর ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ওভারল্যাপ আর কিছু ইন্টারলিঙ্কেজগুলো নিয়ে। আজ আমরা পৌঁছেছি চতুর্থ পর্বে। তবে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই আগের পর্বে ডিসকাস করা ট্রিপল আতাত আর ট্রিপল অ্যালায়েন্স, এই দুটো ব্লকে ইউরোপ কিরকম ভাবে বিভক্ত। প্রথমে আসি ট্রিপল আতাত, ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়াকে নিয়ে তৈরি। পরবর্তীকালে আমেরিকা আর জাপান জয়েন করবে এই ট্রিপল আতাতে। মশাই, আমেরিকা আর জাপান প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু একই দিকের হয়ে লড়েছে। দ্বিতীয় দিকে হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর অটোমান এম্পায়ার। প্রথম দিকে এদের সাথে ইটালি ছিল, কিন্তু ইটালি পরবর্তীকালে এদের ব্যাকস্ট্যাপ করে চলে যাবে ট্রিপল আতাতের দিকে। প্রথম এপিসোডে বলেছিলাম 1908 সালের বসনিয়ান ক্রাইসিস, এটা একটা মাইলস্টোন ছিল। অটোমান এম্পায়ারের অন্তর্গত বসনিয়া ছিনিয়ে নেয় অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার। আর তখন এমনিতেই চলছিল একটা প্যান স্লাভিক মুভমেন্ট, মানে স্লাভরা চাইছিল যে সার্বিয়া, বসনিয়া, হার্জিগোভিনা, মন্টিনিগ্রো ইত্যাদি দেশগুলোকে নিয়ে একটা ইউনাইটেড স্লাভ দেশ তৈরি হোক। এই মুভমেন্ট লিড করছিল সার্বিয়া, আর তাদের সাপোর্টে ছিল রাশিয়া। এইবার আসি একটা বুলেট, আর তার থেকেই শুরু হলো কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালের 28 জুন, একটা সানডে মর্নিং, অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী ডাচেস সোফি একটা স্টেট ভিজিটে বসনিয়া সারাইভো শহরে আসেন। এই শহর ছিল রাজনৈতিকভাবে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, আর এই শহরটা ভীষণ সেন্সিটিভ। ব্ল্যাক হ্যান্ড নামে একটা সার্বিয়ান আন্ডারগ্রাউন্ড সংগঠন পরিকল্পনা করে যুবরাজকে করা হবে হত্যা। সকাল 10টার দিকে আর্চডিউক এবং ডাচেস একটি ওপেন টপ কার, মানে একটা হুটখোলা গাড়িতে সিটি সেন্টার দিকে যাওয়ার সময় রাস্তায় অপেক্ষা করছিল 7 জন সার্ব জাতীয়তাবাদী। একজন ষড়যন্ত্রকারী এদের মধ্যে যুবরাজের কনভয়ে একটা হ্যান্ড গ্রেনেড ছোড়ে, কিন্তু ভাগ্যক্রমে বোমাটি আর্চডিউকের গাড়িতে না পড়ে পেছনের গাড়িতে গিয়ে বিস্ফোরণটা ঘটায়। কয়েকজন সেনা ও কর্মকর্তার এতে আঘাত লাগে, কিন্তু আর্চডিউক ও সোফি একদম অক্ষত থাকে। দ্রুত কনভয় এবার এগিয়ে যায়। আর্চডিউক এবং সোফি একটা রিসেপশন শেষ করে এইবার ডিসাইড করেন যে হাসপাতালে এই যে যারা আহত হলো তাদের দেখতে যাবে। কিন্তু গাড়ি চালক ভুল রাস্তায় ঢুকে পড়ে এবং গাড়ি এক দোকানের সামনে যায় থেমে। ব্ল্যাক হ্যান্ডের 19 বছর বয়সের এক সদস্য সবেমাত্র একটা স্যান্ডউইচ আর সোডা কিনে দোকান থেকে বাইরে এসেছেন, আর এসেই দেখেন সামনে যুবরাজ। ব্যাস, আর কয়েক ফুট দূর থেকে পিস্তলটা বার করে চালিয়ে দেন দুটো গুলি, একটা আর্চডিউকের গলায়, অন্যটি ডাচেস সোফির পেটে। দুজনেই কয়েক মিনিটের মধ্যে যান মারা। যুবরাজকে হত্যার পর অস্ট্রো হাঙ্গেরি সিদ্ধান্ত নেয় সার্বিয়াকে শায়েস্তা করতেই হবে। 23শে জুলাই তারা এক কঠিন আলটিমেটাম পাঠায় সার্বিয়াকে। সার্বিয়া এই আলটিমেটামে কয়েকটা শর্ত মেনেও নেয়, কিন্তু অস্ট্রো হাঙ্গেরি ক্ষান্ত হয় না। যুবরাজের মারা যাওয়ার ঠিক 1 মাস পরে 28শে জুলাই 1914 তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাও হিস্ট্রি বিগিনস টু শিফট। দেখুন এবার ডমিনো এফেক্টে কি হলো। সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া এবার মাঠে নেমে পড়ে। তারা মোবিলাইজ করে সেনা। এর উত্তরে জার্মানি 1 আগস্ট, অস্ট্রিয়ার বেস্ট ফ্রেন্ড, রাশিয়ার বিরুদ্ধে করে যুদ্ধ ঘোষণা। দুদিন পর 3 আগস্ট জার্মানি আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার 4 আগস্ট ব্রিটেন করে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 28শে জুলাই থেকে 4 আগস্ট, ইন লেস দ্যান 10 days ইউরোপ বিকেম আ ব্যাটলফিল্ড। এই শুরু হয়ে গেল ইউরোপের ওয়েস্টার্ন ফ্রন্ট। এর ঠিক 2 মাস পর অটোমান এম্পায়ার হঠাৎ কাউকে কিছু না জানিয়ে রাশিয়ার ব্ল্যাক সিতে অনেকগুলো পোর্ট ছিল, সেগুলোর ওপর করে দিল হামলা। অডেসা, সেভাস্তোপোল, থিওডোসিয়া। এই নেভাল অ্যাগ্রেশনের জবাবে
রাশিয়া এবার ডিক্লেয়ার করলো যুদ্ধ অন অটোমান এম্পায়ার। আর রাশিয়ার সাপোর্টে ছিল ব্রিটেন আর ফ্রান্স, তারাও যুদ্ধ ঘোষণা করলো অটোমান এম্পায়ারের বিরুদ্ধে। অটোমান সাপোর্ট ছিল জার্মানির, তার মানে জার্মানি, অটোমান এম্পায়ার আর অস্ট্রো হাঙ্গেরি, এরা তিনজনে এবারে মিলে গেল। অটোমান এম্পায়ার এইবার পাল্টা জবাবে 14ই নভেম্বর ঘোষণা করলো জেহাদ, জেহাদ against the allied powers, মানে রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স, urging Muslims in British, French and Russian colonies to rise up together. ক্যালিফেটের হিসেবে তারা প্যান ইসলামিজম ব্যবহার করে নিজেদের লস্ট ইনফ্লুয়েন্স ফিরে পেতে যায়। সেই এক গল্প, পাওয়ার এবং কলোনি সেগুলো রিক্লেম করতে বা নতুন করে তৈরি করতে বারে বারে জেহাদের গল্প ফিরে ফিরে আসে। এই ডিসিশন খুলে দিল প্রথম বিশ্বযুদ্ধের ইস্টার্ন ফ্রন্ট। ইস্টার্ন ফ্রন্ট হবে অটোমান এম্পায়ারের সাথে যুদ্ধে নর্দার্ন আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল, আর ওদিকে ওয়েস্টার্ন ফ্রন্ট পুরোটাই হবে ইউরোপ সেন্ট্রিক। আসুন দেখে নিই ভারতে এর কি এফেক্ট হলো। সেই লর্ড হার্ডিঞ্জ মনে আছে তো, বছর দেড়েক আগে যার ওপরে রাসবিহারী এবং বসন্ত কুমার বিশ্বাস সেই চাঁদনি চকে দিল্লিতে একটা বোম অ্যাটাক করেছিলেন, সেই লর্ড হার্ডিঞ্জ ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে লন্ডনকে অফার করলেন ট্রুপস, মানি অ্যান্ড ম্যাটেরিয়াল। মানে বাকি জনগণ, পলিটিক্যাল নেতা ফেতারা একদম ফালতু, কোনো মূল্যই নেই তাদের, আলোচনা করার দরকারই নেই। এদিকে প্রিন্সলি স্টেটগুলো রেসপন্ড করলো উইথ রিমার্কেবল ইমিডিয়েসি অ্যান্ড এনথুজিয়াজম। এই ম্যাপটা একবার দেখুন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই হলুদ জায়গাগুলো হলো প্রিন্সলি স্টেট, আর বাকিটা হচ্ছে ব্রিটিশ ডোমিনিয়ন। আজকের দিনে আমরা ঠিক বুঝি না, কিন্তু তখন 40% ইন্ডিয়া প্রিন্সলি স্টেটগুলোর আন্ডারে ছিল, বাকি 60% ছিল ব্রিটিশদের ডিরেক্ট ডোমিনিয়নে, মানে ভাইসরয় সেখানে সর্বে সর্বা। কিং হচ্ছে ব্রিটিশ সোভারিন, আর ইন্ডিয়ান রাজা মহারাজা নবাবরা হলো সব প্রিন্স। এই সব প্রিন্সদের আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। 21 গান স্যালুট, 19 গান স্যালুট, 17 গান স্যালুট, এরকম ভাবে যার যত বেশি গান স্যালুট তার তত বেশি প্রেস্টিজ। 21 গান স্যালুট অবশ্যই হলো টপ, এবং 11 গান স্যালুট হলো সব থেকে নিচে। কিং মানে ব্রিটিশ সোভারিনের 101টা গান স্যালুট। সেই দিল্লির দরবার মনে আছে, যেখানে কিং জর্জ দ্য ফিফথকে করোনেশন করা হয়েছিল এই বছর দুয়েক আগে, সেখানে তাকে দেওয়া হয়েছিল 101টা গান স্যালুট। এইবার সমস্ত প্রিন্সলি স্টেটগুলো একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়লো, কে কত টাকা পয়সা আর ম্যান মেটেরিয়ালস দিয়ে সাহায্য করতে পারে ব্রিটিশ সরকারকে। তার একটা দুর্ধর্ষ কম্পিটিশন লেগে গেল। স্যার আমি 2 লাখ দেব, স্যার আমি 5 লাখ দেব। কে, তুই 5 দিবি? তাহলে স্যার আমার 7 লাখ লিখে নিন। পাশ থেকে হুঙ্কার, চুপ রহো বেয়াদব, আমি নজরানা দেব কিং এম্পারারকে 20 লাখ রুপিয়া। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো। সত্যজিৎ রায় জলসাঘর মনে পড়ছে না? জমিদার বিশ্বম্বর রায় একদম শেষ অবস্থায়, শেষ সম্বল, বিশাল জমিদার বাড়ি বেচে বাইজি নাচ করিয়ে তার সম্মান এবং প্রতিপত্তি জাহির করছেন। ঠিক এরকম ব্যাপার এখানেও সেই জিনিস, হুজুরকে নজরানা দিয়ে তোষামত করে নিজের সম্মান জাহির করব এবং লয়্যালটি টু দ্য ব্রিটিশ থ্রোন দেখাবো। কয়েকটা উদাহরণ দিই এখানে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই চলে আসি আমরা কাশ্মীর। কাশ্মীরের মহারাজা তখন প্রতাপ সিং। এই প্রতাপ সিং তার রাজ্যের ডোগরা রেজিমেন্টকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন। এই মহারাজা প্রতাপ সিং হচ্ছেন মহারাজা হরি সিং, তার জ্যাঠা। ভারতের স্বাধীনতার সময় এই হরি সিংই ছিলেন গদিতে, এবং তিনি সাইন করেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এই ডোগরা বাহিনী বিশেষভাবে মাউন্টেন ওয়ারফেয়ারে দক্ষ ছিল, এবং তারা ইস্ট আফ্রিকা, ইজিপ্ট এবং সিনাই ফ্রন্টে লড়াই করেন। মহারাজা তার সৈন্যদের জন্য ইকুইপমেন্ট ও ইনসেন্টিভ দেন, পয়সা কড়ি, ঘরে জমি ঠমি অনেক কিছু দেন, এবং ব্রিটিশ হাই কমান্ড তাদের কাজে সন্তুষ্ট হয়ে একাধিক সেনা মিলিটারি ক্রস ও ডিএসও পদকে সম্মানিত করে। ডিএসও মানে হলো ডিস্টিংগুইশ সার্ভিস অর্ডার। এটা একটা ব্রিটিশ সামরিক পদক, যা যুদ্ধক্ষেত্রে অসাধারণ সাহসিকতা, কর্তব্যনিষ্ঠার জন্য অফিসারদের প্রদান করা হতো। এইবার আসি পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং এর কথায়। তিনি নিজেই ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং প্রবলভাবে রাজভক্ত। তিনি পাটিয়ালা ইনফ্যান্ট্রি অফ পাটিয়ালা ল্যান্সার্স, সেটা পাটিয়ালা ল্যান্সার্স ওয়াজ ভেরি ফেমাস অ্যাট দ্যাট টাইম, পাঠান মেসোপটেমিয়া মানে আজকের ইরাক ও ইজিপ্টে, এবং তিনি নিজে পার্সোনালি সেই যুদ্ধক্ষেত্রে যান। ইজিপ্ট,
এবং মেসোপটেমিয়া মানে আজকের ইরাক তখন অটোমান এম্পায়ারের একটা পার্ট ছিল। এই ভদ্রলোক প্রচুর ঘোড়া, অস্ত্র এবং লক্ষাধিক টাকা অনুদান দেন। তাছাড়া তিনি ইংল্যান্ড ও ইজিপ্টে উইন্ডেড সেপয়দের জন্য একটা হসপিটালও স্থাপন করেন। তার ব্যক্তিগত নেতৃত্ব ও আন্তরিকতা তাকে ব্রিটিশ আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করে এবং তাকে ইম্পেরিয়াল আইডিয়াল প্রিন্স হিসেবে তুলে ধরা হয় সারা পৃথিবীতে। বিশাল ব্রিটিশ প্রোপাগান্ডা। এইবার আসি বিকানিরের মহারাজ গঙ্গা সিং এর কথায়। একজন প্রবল সামরিক নেতা ও ডিপ্লোম্যাট। পার্সোনালি তিনি রেজ করেছিলেন বিকানির ক্যামেল কর্পস মানে উট সওয়ার বাহিনী, যারা সিনাই এবং সুয়েজ ক্যানালের অভিযানে সাহসিকতার সাথে যুদ্ধ করেন। মরুভূমিতে যুদ্ধের বিশেষ দক্ষতার কারণে তার এই উট বাহিনী বিকেম ইনভ্যালুয়েবল টু দ্য ব্রিটিশ। তিনি শুধু সৈন্যই নয়, ট্রান্সপোর্ট অ্যানিমালস মানে গাধা, খচ্চর, ট্রান্সপোর্ট উট ইত্যাদি, মেডিকেল সাপোর্ট এবং লজিস্টিক্সেরও ব্যবস্থা করেন। গঙ্গা সিং ছিলেন সেই বিরল ভারতীয় রাজা যিনি ইম্পেরিয়াল ওয়ার ক্যাবিনেট এই যুদ্ধের পর প্যারিস পিস কনফারেন্স 1919-এর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু সবার উপরে ছিল এই সময় পৃথিবীর 1 নম্বর ধনী ব্যক্তি, তখনকার বিল গেটস, হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান। 1 কোটি টাকার অনুদান দেন, যেটা ছিল তখনকার সময় এককভাবে সবচেয়ে বড় আর্থিক সহায়তা। 6000 সৈন্য পাঠান তিনি, যুদ্ধের উপকরণ এবং ফুললি ইকুইপড অ্যাম্বুলেন্স কর্পস পাঠান। নিজামস ট্রুপস অ্যান্ড ল্যান্সাররা মেসোপটেমিয়া ও মিশরীয় ফ্রন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া নিজামের অর্থে ফ্রান্স ও মিডল ইস্টে হসপিটাল তৈরি হয়। তাকে নাইট গ্র্যান্ড কমান্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করে ব্রিটিশরা। মনে রাখবেন, এইসব নেটিভ রাজ্যের এই যে কন্ট্রিবিউশন, এর কিন্তু একটা বিশাল ফল ছিল 1947-এ ভারতের স্বাধীনতার সময়। ইউনাইটেড ইন্ডিয়ার যে জিওগ্রাফি আমরা আজকে দেখতে পাই, সেটা কিভাবে ডিপ্লোমেসি এবং আর্ম টুইস্টিং এর দ্বারা সম্ভব হয়েছিল, সেটা একটা রুদ্ধশ্বাস কাহিনী। এবারে এতক্ষণ ধরে যা বললাম তার একটা ছোট সামারি করে দিই। প্রথম বিশ্বযুদ্ধে 2টো ফ্রন্ট ছিল, ইস্টার্ন ফ্রন্ট আর ওয়েস্টার্ন ফ্রন্ট। ওয়েস্টার্ন ফ্রন্ট হচ্ছে ইউরোপিয়ান ফ্রন্ট, যেখানে সমস্ত ইউরোপিয়ান দেশগুলো যুদ্ধ করছে। মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা হচ্ছে গিয়ে ইস্টার্ন ফ্রন্ট, মানে মূলত যেটা অটোমান এম্পায়ারের অঞ্চল। ভারত থেকে যাওয়া ট্রুপসদের মধ্যেও কিন্তু ছিল 2টো ভাগ। প্রথমটা হচ্ছে রেগুলার ইন্ডিয়ান ট্রুপস, যারা ব্রিটিশ আর্মির পার্ট, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে নেটিভ রাজাদের ট্রুপস। রেগুলার ইন্ডিয়ান ট্রুপসরা লড়েছিল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দুটোতেই, কিন্তু নেটিভ রাজাদের ট্রুপসরা মূলত লড়েছিল অটোমানদের এগেনস্টে ইস্টার্ন ফ্রন্টে। প্রথম দিকে ব্রিটিশ হাইকমান্ড এই স্কেল অফ ওয়ারটাকে খুব আন্ডার এস্টিমেট করেছিল। ভেবেছিল যে ইন্ডিয়ান ট্রুপসদের দিয়ে শুধুমাত্র এশিয়ার আফ্রিকার কলোনিগুলো রক্ষা করা যাবে, কিন্তু র্যাপিড জার্মান অ্যাডভান্স থ্রু বেলজিয়াম অ্যান্ড নর্দার্ন ফ্রান্স একেবারে গেল রফ ফেলে দেয়। হাই কমান্ড একদম একটা প্যানিকে চলে যায়। যুদ্ধ শুরু 2 মাসের মধ্যে সেপ্টেম্বর 1914-এ ইন্ডিয়ান এক্সপিডিশনারি ফোর্স ইউরোপের ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠানো হয়। এই প্রথমবার ভারতীয় সৈন্যরা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল এনিমির বিরুদ্ধে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করল। এই বাহিনীতে ছিল 70,000-এর বেশি সৈন্য, যাদের মধ্যে ছিল পাঞ্জাবি মুসলিমস, শিখস, ডোগরাস, রাজপুতস, মারাঠাস এবং নেপাল থেকে আসা গোর্খাস। এরা সকলেই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অভিজ্ঞ সদস্য, যারা বক্সার রেবেলিয়ন বা আফগান ওয়ার্সের মতো আগের ইম্পেরিয়াল অভিযানগুলোতে নিজেদের প্রমাণ করেছে। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রথম আফগান যুদ্ধের একখান স্মৃতিস্মারক কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিল আমাদের কলকাতায়, শহীদ মিনার। আপনি কি ভেবেছিলেন এই শহীদ মিনার বানানো হয়েছিল 21শে জুলাইয়ের শহীদদের স্মরণে? এবারে এতক্ষণ ধরে যা বললাম তার একটা ছোট সামারি করে দিই। প্রথম বিশ্বযুদ্ধে 2টো ফ্রন্ট ছিল, ইস্টার্ন ফ্রন্ট আর ওয়েস্টার্ন ফ্রন্ট। ওয়েস্টার্ন ফ্রন্ট হচ্ছে ইউরোপিয়ান ফ্রন্ট, যেখানে সমস্ত ইউরোপিয়ান দেশগুলো যুদ্ধ করছে। মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা হচ্ছে গিয়ে ইস্টার্ন ফ্রন্ট, মানে মূলত যেটা অটোমান এম্পায়ারের অঞ্চল। ভারত থেকে যাওয়া ট্রুপসদের মধ্যেও কিন্তু ছিল 2টো ভাগ। প্রথমটা হচ্ছে রেগুলার ইন্ডিয়ান ট্রুপস, যারা ব্রিটিশ আর্মির পার্ট, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে নেটিভ রাজাদের ট্রুপস। রেগুলার ইন্ডিয়ান ট্রুপসরা লড়েছিল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দুটোতেই,
কিন্তু নেটিভ রাজাদের ট্রুপসরা মূলত লড়েছিল অটোমানদের এগেনস্টে ইস্টার্ন ফ্রন্টে। প্রথম দিকে ব্রিটিশ হাইকমান্ড এই স্কেল অফ ওয়ারটাকে খুব আন্ডার এস্টিমেট করেছিল। ভেবেছিল যে ইন্ডিয়ান ট্রুপসদের দিয়ে শুধুমাত্র এশিয়ার আফ্রিকার কলোনিগুলো রক্ষা করা যাবে। কিন্তু র্যাপিড জার্মান অ্যাডভান্স থ্রু বেলজিয়াম অ্যান্ড নর্দার্ন ফ্রান্স একেবারে গেল রফ ফেলে দেয়। হাই কমান্ড একদম একটা প্যানিকে চলে যায়। যুদ্ধ শুরু 2 মাসের মধ্যে সেপ্টেম্বর 1914-এ ইন্ডিয়ান এক্সপিডিশনারি ফোর্স ইউরোপের ওয়েস্টার্ন ফ্রন্টে পাঠানো হয়। এই প্রথমবার ভারতীয় সৈন্যরা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল এনিমির বিরুদ্ধে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করল। এই বাহিনীতে ছিল 70,000-এর বেশি সৈন্য, যাদের মধ্যে ছিল পাঞ্জাবি মুসলিমস, শিখস, ডোগরাজ, রাজপুতস, মারাঠাস এবং নেপাল থেকে আসা গোর্খাস। এরা সকলেই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অভিজ্ঞ সদস্য, যারা বক্সার রেবেলিয়ন বা আফগান ওয়ার্সের মতো আগের ইম্পেরিয়াল অভিযানগুলোতে নিজেদের প্রমাণ করেছে। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রথম আফগান যুদ্ধের একখান স্মৃতিস্মারক কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিল আমাদের কলকাতায়, শহীদ মিনার। আপনি কি ভেবেছিলেন এই শহীদ মিনার বানানো হয়েছিল 21শে জুলাইয়ের শহীদদের স্মরণে? কি সাংঘাতিক ডুয়ালিটি দেখুন। একদিকে রেভলিউশনারিরা চেষ্টা করছে দেশ থেকে ব্রিটিশ তাড়াতে, অন্যদিকে দেশীয় রাজারা ব্রিটিশকে হামলে পরে মদদ দিচ্ছে। দুটো এক্সট্রিম পোলার। আর যেসব সৈন্য যুদ্ধে গেছে, সে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির রেগুলার ফোর্সই হোক আর প্রিন্সলি স্টেটের নেটিভ সৈন্যই হোক, তারা ফর নাথিং কচুকাটা হচ্ছে অথবা পয়জন গ্যাস খাচ্ছে। দেশের কোনো লাভ হচ্ছে কি তাতে? যুদ্ধ যদি করতেই হয় তাহলে দেশের জন্য করো, প্রাণ যদি দিতে হয় দেন ডু ইট ফর আ বিগার কজ। ব্রিটিশদের জন্য কেন? এইবার তবে আসি সেই গতবার যে জায়গায় ছেড়ে এসেছিলাম আমাদের 3 নতুন লিডারকে, গঙ্গার তীরে দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে, যেখানে স্বয়ং রামকৃষ্ণ পরমহংস মেডিটেশন করতেন, সেখানে। বাঘা যতীন, রাসবিহারী আর শচীন সান্যাল, এবার এরা 3 জন ঠিক করলেন ইন্ডিয়ান আর্মিতে একটা মেজর রিভোল্ট বা আপরাইজিং ঘটাতে হবে। Simultaneous revolution modeled on the revolt of 1857. They reached out to Aurobindo Ghosh in Pondicherry and received his blessings. এই মাস রেভলিউশন অর্গানাইজ করা হলো এবার দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে ইউএস এবং কানাডাতেও। ডোনাল্ড ট্রাম্পের দেশ ইউনাইটেড স্টেটস থেকে এই রেভলিউশনের সূত্রপাত। এর নাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছে দ্য গাদার মুভমেন্ট নামে। গাদার, মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেন। কিন্তু এত বড় ক্যানভাস ধরতে গেলে ছোট ছোট পার্টে ধরতে হবে, তাই শুরুটা করি শচীন সান্যালকে নিয়ে। এই ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং। এই শচীন সান্যাল হলো প্রবাসী বাঙালি পরিবারের ছেলে। এর ফ্যামিলি কয়েক প্রজন্ম ধরে বেনারসে বাস করছেন। পূর্বপুরুষরা ছিলেন রিনাউন্ড ভেদিক স্কলার, যারা এই সময় ঋগ্বেদা এবং হিন্দু ফিলসফি ন্যায় স্কুলের লিডিং অথরিটি বলে গণ্য হতেন। সান্যালরা অরিজিনেট করেছিলেন বেলুর থেকে আর ছিলেন রানী রাসমণির খুব ঘনিষ্ঠ। বেনারসের মদনপুরা এলাকায় এরা সেটেল করে এবং এই পরিবার কিছুদিনের মধ্যেই সান্যাল লাহিড়ী পরিবারের একটা মিক্সড নেটওয়ার্ক অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পুরনো বাঙালি টোলায় বিশাল একটা অঞ্চল জুড়ে বাস করতে শুরু করে। এরা দ্রুত ইংরেজি ভাষা গ্রহণ করে এবং 1853 নাগাদ বেনারসেতে শহরের প্রথম মডার্ন স্কুল বাঙালি টোলা ইন্টার কলেজিয়েট স্কুল তৈরি করে। একই সঙ্গে এই পরিবারটা ইন্ডিক আইডিয়া প্রমোট ও স্প্রেড করতে খুব ডিপলি ইনভেস্টেড ছিল। শচীন সান্যালের পূর্বপুরুষ ছিলেন শ্যামাচরণ লাহিড়ী, পপুলারলি নোন অ্যাজ লাহিড়ী মহাশয়। ক্রিয়া যোগাকে ইনি মডার্ন ফর্ম দেন এবং ওয়াইডলি প্রচার করেন। তার আগে এটি ছিল একটা ইসোটেরিক ফর্ম, অল্প কিছু মানুষই জানতো এর সম্বন্ধে। শচীন সান্যাল আর রাসবিহারী প্রথম দেখা 1911 বা 1912 সালে, আর সম্ভবত লর্ড হার্ডিঞ্জের উপর চাঁদনি চকের বম্বিংয়ে সান্যালের কিছু ইনভলভমেন্টও ছিল। কিন্তু মূলত 1913 সালে সান্যাল হয়ে ওঠেন রাসবিহারীর চিফ লেফটেন্যান্ট এবং কো কনস্পিরেটর। চন্দননগরে অগস্ট মাসে যখন তাদের দেখা হয়, তখন রাসবিহারী অলরেডি বুঝতে পেরেছেন যে এই ফ্রেঞ্চ অনক্লেভে ব্রিটিশরা ওকে খুঁজে বার করবেই। তাই উনি ঠিক করলেন বেস শিফট করে চলে যাবেন বেনারসে, যেখানে সান্যাল পরিবার তাকে গোপনে রাখতে পারবে। এই বাঙালি টোলার মদনপুরা গলিতে সান্যাল ও রাসবিহারী শুরু করেন এক বিশাল কনস্পিরেসি টু ইনস্টিগেট এ লার্জ স্কেল রিভোল্ট উইদিন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি।
অ্যানসেস্ট্রাল হোমে স্টেডি স্ট্রিম অফ ট্রাস্টেড রিভলিউশনারিরা জড়ো হতে থাকে। পুনা থেকে বিষ্ণু গণেশ পিংলে, ঢাকা থেকে প্রতুল চন্দ্র গাঙ্গুলি এবং বাঘা যতীন। এইবার ঘটে তিনটে বিশাল ঘটনা, যার সবকটার সাথে আছে জার্মানদের ডিরেক্ট লিঙ্কেজ। এইখানে একটু বলে রাখা দরকার যে ইতিমধ্যে 1912-তে যেই বছর কিং জর্জ দ্য ফিফথকে করোনেট করা হয়েছিল দিল্লি দরবারে, ঠিক সেই বছর জার্মানির যে ক্রাউন প্রিন্স মানে কাইজার উইলহেলম টু এর যে ছেলে, সে একটা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল এবং ভাগ্যবশত সে ইন্ডিয়াতেও এসেছিল। ইন্ডিয়া বেশ কটা জায়গায় সে ঘুরে বেরিয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বম্বে, কলকাতা, করাচি, লাহোর ইত্যাদি। কলকাতায় যখন সে পৌঁছয় তখন মানবেন্দ্রনাথ রায়, যিনি কিনা ছিলেন বাঘা যতীনের রাইট হ্যান্ড, মানবেন্দ্রনাথ রায়ের থ্রুতে বাঘা যতীন গিয়ে দেখা করেন এই ক্রাউন প্রিন্সের সাথে এবং তাদের মধ্যে অনেকক্ষণ ধরে বেশ স্ট্র্যাটেজিক কিছু ডিসকাশন হয়। তার মধ্যে একটা মেজর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জার্মানরা ডিরেক্টলি আর্মস এবং অ্যামিউনিশন সাপ্লাই করবে রেভলিউশনারিদের। আচ্ছা, এইবার তাহলে একটা মাইন্ড ম্যাপ বানিয়ে নিই। একদিকে ব্রিটিশ, সাথে প্রিন্সলি স্টেটগুলো, সমস্ত ব্রিটিশদের সাথে কংগ্রেস আর মুসলিম লীগ, এই একটা পক্ষ, আর অপর দিকে জার্মানরা, সাথে যুগান্তর, অনুশীলন সমিতি আর গাদার পার্টি। ভারতীয়রা কিন্তু এই ব্যাপারে ইউনিক। আমরা বোধহয় প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র দেশ যাদের দুটো পার্টি, দুটো দলে, সে অ্যালাইড পাওয়ার্সই বলুন আর আতাত পার্টি বলুন, দুটো দলের মধ্যেই আমরা কিন্তু আছি। তখন কানাডা এবং ইউনাইটেড স্টেটসের মানে নর্থ আমেরিকার ওয়েস্ট কোস্ট জুড়ে রেলওয়ে লাইন্স এবং এগ্রিকালচার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রচুর শ্রমিকের দরকার, তো এত শ্রমিক আসবে কোথা থেকে? পাঞ্জাবি লেবারারদের তখন নিয়ে যাওয়া হয় এই কাজ করার জন্য। 10,000-এর মতো পাঞ্জাবি ভারতীয় কানাডা এবং ইউনাইটেড স্টেটসে মাইগ্রেট করে। এই সময় ঢাকা অনুশীলন সমিতির সদস্য তারকনাথ দাস পড়াশোনা করতে চলে যান ইউনাইটেড স্টেটসে, বিশেষ করে ভ্যানকুভারে। এই সময় কানাডা আর ইউএস ছিল ডিপলি রেসিস্ট সোসাইটি। এশিয়ানদের বিরুদ্ধে নানা ধরনের বৈষম্য ছিল ভীষণভাবে স্পষ্ট। ভ্যানকুভারে পৌঁছে তারকনাথ শুরু করেন ফ্রি হিন্দুস্তান নামে একটা পিরিয়ডিক্যাল। এই ম্যাগাজিনের মাধ্যমে তিনি শিক্ষার্থী ও কৃষকদের সংগঠিত করতে শুরু করেন রেসিস্ট লজের এগেনস্টে প্রতিবাদ করার জন্য। কিছুর সাথে কি মিল পাচ্ছেন? একটু খেইটা ধরিয়ে দিই। ঠিক এই সময়ই সাউথ আফ্রিকাতেও আরেক ভদ্রলোক ঠিক অ্যান্টি রেসিস্ট প্রোটেস্ট এবং ওয়ার্কার অ্যাজিটেশনের নেতৃত্ব দিচ্ছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। কিছুদিনের মধ্যে তারকনাথ দাস ঠিক কি করতে পারে এবং কি সাংঘাতিক রেভলিউশনারি সেটা ব্রিটিশরা কানাডিয়ান গভর্নমেন্টকে জানায়। অতঃপর কানাডিয়ান গভর্নমেন্ট তারকনাথকে বার করে দেয় দেশ থেকে। এবার তারকনাথ মুভড ব্যাক টু ইউএস and continued with his activities, but he kept printing the Free Hindustan publication. এইবারে কিছুদিনের মধ্যে ইউএসএ আসলেন লালা হারদয়াল, যিনি আবার ইন্ডিয়া হাউসে লন্ডনে সাভারকারের ডেপুটি ছিলেন। লালা হারদয়াল সান ফ্রান্সিসকোতে একটা আশ্রম খোলেন। বারিন ঘোষের ইন্সপিরেশনে নাম দেন যুগান্তর আশ্রম। এই যুগান্তর আশ্রমে কিছুদিনের মধ্যে আসলেন ভূপেন্দ্রনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দর ভাই। ভূপেন তো ছিলেন অরিজিনাল যুগান্তর পত্রিকার এডিটর। এইবার এই যুগান্তর আশ্রম থেকে বেরোতে শুরু করলো আরেকটা নতুন পিরিয়ডিক্যাল, গাদার, মানে আপরাইজিং বা রেভলিউশন। এই গাদার পত্রিকা ছিল দুটো ভার্সন, একটা উর্দু আর আরেকটা গুরমুখী। প্রথম এডিশন পাবলিশ হয় 1 নভেম্বর 1913। শুধু ইউএস আর কানাডা নয়, এই গাদার পত্রিকা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভারতীয় ডায়াসপোরা আছে, বিশেষত যেখানে পাঞ্জাবি ডায়াসপোরা আছে, সিঙ্গাপুর, হংকং, বার্মা, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং ওয়েস্ট ইন্ডিজেও। গাদার পত্রিকা ছড়িয়ে দেওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গুরুদ্বারাগুলো। এই সময় বিভিন্ন গুরুদ্বারাতে ন্যাশনালিস্ট গান গাওয়া শুরু হলো, স্পেশালি কিছু গান যেগুলো প্রচুর লোককে বলতে লাগলো যে 1857 ব্রিটিশদের সাপোর্ট করাটা শিখদের একটা বড় ভুল হয়েছে এবং তার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে এখন।
খালসা কমিউনিটিকে এবার ব্রিটিশ তাড়াতে হবে। ব্রিটিশরা পড়ল শঙ্কিত হয়ে। বিশাল পরিমাণে রিসোর্স মোবিলাইজ করা হতে লাগলো যাতে একটা প্রো ব্রিটিশ লবি তৈরি করা যায় এই রেভলিউশনারিদের মধ্যে। ব্রিটিশদের মোবিলাইজ করা পয়সা দিয়ে এবার শুরু হলো গাদার পার্টির অ্যান্টি পার্টির একটা নতুন ন্যারেটিভ। খালসারা বানাবে একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট শিখ নেশন। এই বীজ বপন হলো খালিস্তানের। এইবার আসি গাদার রিভলিউশনের মূল ঘটনায়। এটার আরেক নাম দ্য ফেব্রুয়ারি প্ল্যান। এই সময় প্রচুর গাদারাইট শিখ ভারতে ফিরে আসছিলেন দেশের কাজে লাগার জন্য, মানে রেভলিউশন ফরমেট করতে। ঠিক ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েন শচীন সান্যাল এবং রাসবিহারী বোস বেনারসের হেডকোয়ার্টারে বসে। সারাদিন ধরে লোকজনের আনাগোনা লেগেই আছে, কনস্ট্যান্ট ফ্লো অফ ট্রাস্টেড রেভলিউশনারিজ রিপোর্টিং দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস অ্যান্ড গোয়িং আউট উইথ ইনস্ট্রাকশনস। রাসবিহারী তার পুরনো নেটওয়ার্ক রিএস্টাবলিশ করলেন পাঞ্জাবে। এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে তিনি যোগাযোগ রাখতে শুরু করলেন সেই সমস্ত গাদারাইট শিখদের যারা ইউএস আর কানাডা থেকে ফিরছেন এই সময়। ওদিকে পুলিশ ওকে অলরেডি খুঁজছিল চাঁদনি চক বম্বিং এর কানেকশনের জন্য, তাই রাসবিহারী এবার পাঠালেন সান্যালকে পাঞ্জাবে আর্মি রেজিমেন্টগুলোর সাথে কথা বলার জন্য। দ্য ডিক্লারেশন অফ ওয়ার ইন জুলাই 1914 appeared as a godsend। এই ছিল সুযোগ। ইউরোপ আর মিডল ইস্টে ব্রিটিশ ট্রুপস পাঠানোর ডিস্ট্রাকশনের ফাঁকে ইন্ডিয়ান রেজিমেন্টে যুদ্ধে যাওয়ার জন্য নতুন রিক্রুটমেন্ট হতে লাগলো। সান্যাল নিজের আত্মজীবনী বন্দি জীবনে বর্ণনা করেন কিভাবে তিনি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া জুড়ে ঘুরে ঘুরে মিটিং করে বেরিয়েছেন, সব করা সিক্রেট মিটিং। The meetings were sometimes in barracks and sometimes in secluded groves near railway stations। সব সময় খুব টেন্স পরিস্থিতির মধ্যে মিটিংগুলো হচ্ছে, কারণ একে তো যুদ্ধের পরিস্থিতি, অন্যদিকে কে যে ব্রিটিশদের চর সেটা বোঝা খুব মুশকিল। তিনি লিখেছেন বহু হিন্দু ও শিখ সেনা 1857 সালের ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মুসলিম সেনাদের মধ্যেও ছিল ক্ষোভ, কারণ অটোমান টার্কস সাইডেড উইথ জার্মানি অ্যাগেন্স্ট ব্রিটেন অ্যান্ড ফ্রান্স। এদিকে দেশের মধ্যে মুসলিম লীগ আবার বেশিরভাগ মুসলিম নেতাদেরকে নিয়ে ব্রিটিশদের সাহায্য করছে, ওদিকে ইসলামের খালিফা ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করছে। মুসলিম সৈন্যদের এটা একটা ভীষণভাবে টানাপোড়েনের অবস্থা সৃষ্টি করলো এই সময়টাতে। সান্যাল আর রাসবিহারী বুঝেছিলেন কেয়ারফুলি ট্রাস্টেড লোকেদের নিয়েই প্ল্যান করতে হবে। তারা ঠিক করলেন লাহোর অমৃতসর এলাকায় একজন ট্রাস্টেড অর্গানাইজার লাগবে। দে চোজ করতার সিং সারাবা, যিনি ইউএসএতে যুগান্তর আশ্রমে লালা হরদয়ালের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। মাত্র 18 বছর বয়স, ক্যালিফোর্নিয়া থেকে সদ্য ফিরেছেন দেশে, বাট হি প্রুভ টু বি অ্যান এনার্জেটিক অর্গানাইজার। ইউনাইটেড প্রভিন্সেও একইভাবে নেটওয়ার্ক চালু হয়। ইউনাইটেড প্রভিন্স মানে রাফলি আজকাল উত্তরপ্রদেশ। এখানে বিষ্ণু গণেশ পিংলেকে পাঠানো হলো মিরট ব্যারাকসের কাজে। সান্যাল ইতিমধ্যে নিজেই বেনারসের রেজিমেন্টের সঙ্গে টাচে চলে গেলেন। এবার ব্রিটিশ ইন্টেলিজেন্স কিছুদিনের মধ্যে রিয়েলাইজ করলো কিছু তো একটা হচ্ছে। প্যাসিফিক রুট মানে ভারত থেকে ইউএস আর কানাডা যাওয়ার জাহাজগুলোকে সিঙ্গাপুর, হংকং, পেনাং নোঙর করতে দেওয়াই বন্ধ করে দিল ব্রিটিশরা। এই সমস্ত পোর্টে যে সব আর্মি গ্যারিসে পোস্টেড ছিল তাদের মধ্যে ইনফিলট্রেট করে গুপ্তচরগিরি দিল বাড়িয়ে। এর মধ্যে খবর এলো নতুন সৈন্যদল যেগুলো রিক্রুট হয়েছে পাঞ্জাব আর রাজস্থান থেকে, সেগুলো 1915 মার্চ মাসে মিডল ইস্টে যুদ্ধের জন্য যাত্রা শুরু করবে। এইবার রাসবিহারী আর সান্যাল বুঝলেন আর ডিলে করা সম্ভব নয়। রাসবিহারী বাঘাযতীনকে খবর পাঠালেন, নিজে গেলেন পাঞ্জাবে, আর ওদিকে সান্যাল কোঅর্ডিনেট করার জন্য রয়ে গেলেন ইউনাইটেড প্রভিন্সে। 21শে ফেব্রুয়ারি 1915 রিভোল্ট ডেট ফাইনালাইজড। লাহোরের মিয়া মীর ক্যান্টনমেন্ট থেকে এটার সূত্রপাত হবে। দেন দিস উইল সেট অফ সাইমালটেনিয়াস রিভোল্টস ইন রাওয়ালপিন্ডি, ফিরোজপুর, জব্বলপুর, বেনারস। সব শেষে অনুশীলন সমিতি পুরো ফোর্স বেঙ্গলে অ্যাটাক করবে, পুলিশ পোস্ট আর দখল করে নেবে ট্রেজারি অফিসগুলো। ফাইনালি দে উইল ট্রাই অ্যান্ড টেক ঢাকা। এবার আসি দ্য প্লট টু ক্যাপচার ঢাকা। ঢাকা ক্যাপচার করার প্ল্যানটা ছিল সব থেকে শেষে, আর এর নেতৃত্বে ছিলেন বাঘাযতীন। উদ্দেশ্য ছিল ঢাকার পুলিশ স্টেশন, ট্রেজারি আর টেলিগ্রাফ অফিসগুলো নিয়ে একেবারে প্যারালাইজ করে দেওয়া হবে ব্রিটিশ কন্ট্রোল ইন ইস্ট বেঙ্গল। একবার যদি ঢাকা হয়ে ওঠে লিবারেটেড জোন, দেন দ্য প্ল্যান ওয়াজ টু ইগনাইট আ ক্যাসকেডিং রিভোল্ট অ্যাক্রস আদার কি সিটিজ ইন বেঙ্গল, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর, খুলনা ইত্যাদি, এবং ফাইনালি কলকাতা। কলকাতার ফোর্ট উইলিয়ামের সেনাদের সাথেও যোগাযোগ ছিল রেভলিউশনারিদের।
কলকাতাও যদি পড়ে যায় তাহলে পুরো বাংলা ব্রিটিশদের হাতছাড়া হয়ে যাবে। মনে রাখবেন এই সময়ে 60% অফ ইন্ডিয়াস রেভিনিউ কেম ফ্রম বেঙ্গল, মানে বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স ইন ব্রিটিশ ইন্ডিয়া। তাই ঢাকা অপারেশন যদি সাকসেসফুল হয় তাহলে বেঙ্গলের সমস্ত রেভলিউশনারি নেটওয়ার্ক লিঙ্ক আপ করে যাবে আর রেস্ট অফ ইন্ডিয়ার গাদার ইন্সপায়ার্ড মিলিটারি মিউটিনিসের সাথে জুড়ে গিয়ে রিক্রিয়েট হবে সেই 1857 গ্রেট রিভোল্ট। এই মাল্টি ফ্রন্ট ইন্টারনাল রেবেলিয়ন সামলানোর ক্ষমতা এই যুদ্ধের বাজারে ব্রিটিশদের জাস্ট নেই, কারণ সমস্ত রিসোর্স অলরেডি ডিপ্লয় হয়ে গেছে হোমল্যান্ড মানে ইউরোপের অস্তিত্ব রক্ষার্থে। ইনফ্যাক্ট এটা 1857 থেকেও বড় আকার ধারণ করবে, কারণ 1857 বেঙ্গল কিন্তু কোয়াইটলি ব্রিটিশদের সাপোর্ট করেছে। বেঙ্গল যদি ইগনাইট করতো তাহলে 1857তেই ব্রিটিশদের টাটা বাই বাই হয়ে যেত। অডেশিয়াস প্ল্যান, চেইন অফ ইভেন্টসকে সাকসেসফুল হতে হবে ঢাকা দখল করতে গেলে। ইনসিডেন্টালি বলে রাখি এইরকম দুটো আরো অডেশিয়াস প্ল্যান প্রথম বিশ্বযুদ্ধের বাজারে আমরা দেখেছি, যেগুলো কিন্তু সাকসেসফুল হয়েছে। তার প্রথমটা হলো ব্রিটিশদের মদতে এইরকম সাইমালটেনিয়াস চেইন অফ ইভেন্টসের মধ্যে দিয়ে অটোমান সাম্রাজ্যের হাত থেকে বের করে নিয়ে এসে তৈরি হলো আজকের গোটা মিডল ইস্ট, ইউএই, সৌদি আরবিয়া, বাহরেন, সিরিয়া, লিবিয়া, জর্ডান, ইরান, ইরাক ইত্যাদি। এই পুরো রেভলিউশনটা অর্কেস্ট্রেট করলো ব্রিটিশ আর্মির টি.ই. লরেন্স, যিনি লরেন্স অফ আরেবিয়া নামে বিখ্যাত। লরেন্স আরব বেদুইন ট্রাইবগুলোকে নিয়ে অটোমান টার্কিশ ফোর্সের বিরুদ্ধে গেরিলা অ্যাটাক করেন। তিনি মক্কার ফয়জল ইবন হুসেনের সাথে হাত মিলিয়ে ছোট ছোট আরব বেদুইন গ্রুপগুলোকে একত্রিত করতে সাকসেসফুল হন। তার কমান্ডে করা হিট অ্যান্ড রান রেডগুলো স্পেশালি অগেন্স্ট দ্য হেজাজ রেলওয়ে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের টেক্সট বুক উদাহরণ হয়ে ওঠে। এরপর এই কোঅর্ডিনেটেড এফার্টগুলোর শেষ পরিণতি হয় 1918তে ড্যামাস্কাস ক্যাপচার করা, যা ব্রিটেন আর তার বাকি অ্যালাইড দেশগুলোর জন্য মিডল ইস্টে একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করে দেয়। এবারে আসি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা হলো জার্মানরা ক্ল্যান্ডেস্টাইনলি লেনিনকে রাশিয়ায় ঢুকিয়ে দেয়। বহুদিন ধরে বলশেভিক রিভলিউশনটা জার্মানরা অর্কেস্ট্রেট করছিল পেছন থেকে। এবার লেনিন এসে বলশেভিক রিভলিউশনের দখলটা হাতে নিয়ে নেন। ইভেন্চুয়ালি জার্মানদের প্ল্যান অনুযায়ী রাশিয়া 1917তে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, which became the biggest advantage for the Germans in First World War. হয়তো জার্মানরা প্রথম বিশ্বযুদ্ধে জিতেই যেত যদি এই মোক্ষম সময় আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ না করত। আর জার্মানরা জিতে গেলে এই সময়তেই ভারত স্বাধীন হয়ে যেত। কিন্তু বিধিবাম, ইতিহাসের সেই দিক আমরা না দেখলেও এই গাদার রেভলিউশনের গোটা প্ল্যানটা কোল্যাপস করলো। 13ই ফেব্রুয়ারি মুলা সিং রাজবিহারীর আরেক রাইট হ্যান্ড ম্যান ধরা পড়ে গেলেন। Army was alerted. Indian guards were replaced by Europeans. Indian soldiers realized it would be foolish to revolt now. তা সত্ত্বেও একটা শেষ প্রচেষ্টা হিসেবে করতার সিং সারাবা ফিরোজপুর পৌঁছলেন 70 জনের আর্মড একটা আর্মি নিয়ে। বাট ব্রিটিশ ওয়ার রেডি। রেজাল্ট, নর্থ ওয়েস্টে কোনো আপরাইজিং হলো না, তাই চেইন অফ আপরাইজিং এর প্ল্যানটাও গেল ভেস্তে। মাত্র একটা সফল বিদ্রোহ ঘটেছিল 1915 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সিঙ্গাপুরে, যেখানে অসন্তুষ্ট মুসলিম রেজিমেন্ট অটোমান এম্পায়ারে যেতে অস্বীকার করে। এই মুসলিম রেজিমেন্টের সেনারা বাঘা যতীনের নেটওয়ার্কের সাথে জড়িত ছিল থ্রু অমরেন্দ্রনাথ চ্যাটার্জি, যিনি হলেন বাঘা যতীনের পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন। সিঙ্গাপুরে মিউটিনিয়ার্সরা শট ডেড সেভারাল ব্রিটিশ অফিসার্স অ্যান্ড ব্রিফলি টুক কন্ট্রোল অফ সিঙ্গাপুর। 3 দিন ধরে যুদ্ধ চলার পরে জাপানিজ মেরিনস হেল্প দ্য ব্রিটিশ টু টেক ব্যাক কন্ট্রোল অফ সিঙ্গাপুর। কি আয়রনিক ব্যাপার না, এই সিঙ্গাপুরে 30 বছর বাদে ব্রিটিশদের থেকে জাপানিরা ছিনিয়ে নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। Many of the rebel soldiers were then lined up on Outram Road এবং ফায়ারিং স্কোয়াড দিয়ে গুলি করে তাদের মেরে ফেলা হয়, thus ending the Singapore revolt. এবারে এদিকে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ার স্পেশাল এমার্জেন্সি পাওয়ার্স ব্যবহার করে গাদারাইট সন্দেহে অনেককে গ্রেফতার করেন। রাসবিহারীর হাইড আউট ওয়াজ অলরেডি ডিসকভার্ড, ফলে তিনি ছদ্মবেশে বারাণসীতে পালিয়ে যান। অনেকে ধরা পড়েন, কেউ কেউ গুলিতে নিহত হন। করতার সিং সারাবা ওয়াজ হ্যাংড, অন্যদের দীর্ঘ কারাদণ্ড হয়।
British authorities received strong support from the Punjabi elite, especially Chief Khalsa Diwan. বুঝতেই পারছেন ব্রিটিশ প্রো খালিস্তানি সাপোর্ট বেস আজও কেন এত স্ট্রং, আর ঠিক এই দেশগুলোতেই মানে ইউএস, কানাডা, ব্রিটেনেই কেন খালিস্তানি জঙ্গিরা সেফ হেভেন পায়। রাসবিহারী জানতেন এবার আর বেনারসও নিরাপদে থাকা যাবে না। ওয়ান বাই ওয়ান হিজ অ্যাসোসিয়েটস ওয়ার বিং হান্টেড ডাউন। পিংলে যখন মেরাটে ধরা পড়েন, রাসবিহারী সিদ্ধান্ত নেন দেশ ছাড়ার। He returned to Chandanagar and bought a first-class ticket to Japan via Penang, Singapore and Hong Kong. ছদ্মনাম P.N. Tagore, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। The plan: leverage the Tagore name to avoid scrutiny. মনে রাখতে হবে ঠিক 2 বছর আগেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলির জন্য। He was probably the most celebrated personality in entire Asia. Even 12 মে 1915 রাসবিহারী boarded the ship for Japan. সান্যাল ডক পর্যন্ত এসে বিদায় জানালেন। বোস এবার সান্যালকে তার মাউজার পিস্টল আর একটা ঘড়ি দিলেন জাহাজে ওঠার আগে। এই ঘড়িটা সান্যাল যত্ন করে রেখে দেন এবং বহু বছর পর সেলুলার জেল থেকে ছাড়া পেয়ে তিনি তার শিষ্য ভগৎ সিংকে দেন এই ঘড়িটা। এই ঘড়ি আজও হরদইয়ের মিউজিয়ামে রাখা আছে। জাহাজ ছাড়ল রাত 11:30টায়। সেই সময় রাসবিহারী মাত্র 29 বছর বয়স। কলকাতা শহরকে পেছনে ফেলে বিদায় জানাচ্ছে, জানেন না আর কখনো ফিরতে পারবেন কিনা। He would later write in his memoirs, he spent the voyage reading the Bhagavad Gita. যখন আন্দামান দ্বীপ পেরোচ্ছিল তার চোখে জল চলে আসে। কত স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী আছে, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, পুলিন বিহারী দাস, সাভারকার। দিস ইজ আন্দামান। ক্যাপ্টেন অ্যানাউন্স করতেই একটা শিহরণ তোর শরীর জুড়ে বয়ে যায়। These brave men did what Garibaldi and Washington did for their nations, but failed. They now wait to die in vain. He wept. দেশ ছাড়লেন রাসবিহারী, আর ওদিকে শুধু সাউথ আফ্রিকা থেকে ভারতে এসে পৌঁছলেন আরেক গুরুত্বপূর্ণ চরিত্র, মোহনদাস করমচাঁদ গান্ধী। পৌঁছানোর ডেটটা খেয়াল করুন, 9 জানুয়ারি 1915। এই দিন তিনি মুম্বাই বন্দরে পা রাখেন। এই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয় আজকের দিনে, প্রতি 2 বছর অন্তর। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। যাওয়ার আগে শুধু বলে যাই, পরের এপিসোডে আমরা দেখব রাসবিহারীর পর এবার ঘটবে ভারতের স্বাধীনতা ইতিহাসের সব থেকে বড় এবং সব থেকে অর্গানাইজড আপরাইজিং অগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। লাহোর থেকে ঢাকা প্ল্যানটা যদি অডেশিয়াস মনে হয়ে থাকে, তাহলে এই প্ল্যানটা শুনে হাত পা কাঁপবে আপনার। এই প্ল্যানের রিইনঅ্যাক্টমেন্ট আমরা দেখব প্রায় 30 বছর বাদে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে। এই প্ল্যানের ব্লু প্রিন্টের যতীন্দ্রনাথের পঞ্চপাণ্ডবের গল্প শুনে বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এই ঘটনা ঘটেছে নাকি হলিউডের সিনেমা দেখেছেন আপনি। যতীন্দ্রনাথ মুখার্জি হয়তো পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাঘের সাথেও লড়েছেন, আবার সিংহের সাথেও। বাঘের সাথে যুদ্ধ করে তার নাম হলো বাঘাযতীন, কিন্তু ব্রিটিশ সিংহের সাথে যে লড়াই তিনি করেছিলেন তা যদি সফল হতো, আজ ভারতের ইতিহাস অন্যরকম ভাবে লেখা হতো। ফাদার অফ দ্য নেশন হওয়ার জন্য তার যতটা যোগ্যতা ছিল ততটা আর কারো ছিল তো? কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা লাইক করবেন, আর সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায়। উইল সি ইউ সুন ইন আ ব্র্যান্ড নিউ ভ্লগ। টিল দেন, টাটা।